সুপ্রিয় দর্শক, অবারিত নেট দুনিয়ার এই যুগে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন হু হু করে বেড়ে চলেছে। এই নেট দুনিয়ার দর্শকদেরকে একটু জ্ঞান এবং জ্ঞানী মানুষের সম্পর্কে জানানোর জন্য চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দৈনিক মাথাভাঙার অনলাইন পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, সংস্কৃতি, সঙ্গীত, ধর্মীয় ও মানবিকতা সহ নানা বিষয়ে নিজেকে ছাপিয়ে যাওয়া জ্ঞানী মানুষদের সাথে একান্ত আলাপচারিতা ও তাদের সফলতার গল্প। আসুন আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গার সমবায় নিউ মার্কেটের দোতলায়, যেখানে 40 বছর ধরে সঙ্গীত ও সঙ্গীত শাস্ত্র নিয়ে নীরবে নিভৃতে কাজ করে চলেছেন জনাব আশরাফ আলী ওরফে আশরাফ উস্তাদ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ তার কাছ থেকেই আমরা জানব একজন সুর সাধকের জীবন সংগ্রাম, সঙ্গীত ও সঙ্গীত প্রশিক্ষণ বিষয়ে নানা অজানা কথা এবং সেকাল ও একালের সঙ্গীত ভাবনা। আসুন একান্ত আলাপচারিতার মাধ্যমে জানতে চাব তার জীবন সংগ্রামের কথা। আসুন আজকে আমরা চলে যাব সেই চুয়াডাঙ্গার আশরাফ উস্তাদ ওরফে আশরাফ আলী নামে সেই সঙ্গীত বিশারদের কাছে। সুপ্রিয় দর্শক, দৈনিক মাথাভাঙার অনলাইন পেজে যারা দেশ ও দেশের বাইরে থেকে যুক্ত আছেন তাদেরকে দৈনিক মাথাভাঙার অনলাইন পেজ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে দৈনিক মাথাভাঙার পেজের দর্শকদের জন্য আমরা এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব, যিনি তার জীবনের 68টি বসন্ত পেরিয়ে যার 40টি বসন্তই সঙ্গীত এবং সঙ্গীত নিয়ে কাজ করেছেন। আমরা আজকে সেই খ্যাতিমান গুণী সঙ্গীত শিল্পীর সাথে আমরা পরিচয় করব এবং দর্শকদের উদ্দেশ্যে তার সম্পর্কে জানানোর চেষ্টা করব। আমরা চলে এসেছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সমবায় নিউ মার্কেটের দোতলায়, যেখানে সেই সঙ্গীত বিশারদ জনাব আশরাফ আলী উস্তাদের একটি দোকান। সেই দোকানে তার কাছ থেকে আমরা জানতে চাবো তার সঙ্গীত জীবনে আসার যে নেপথ্য গল্প। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিভাবে এই সঙ্গীত পেশায় আসা? থ্যাংক ইউ। আমি সবার জন্য শুভেচ্ছা, স্বাগতম, আসসালামু আলাইকুম। আমি আমার জন্মস্থানটার নাম বলি। আমি প্রথমে বলি আমার জন্মস্থান দর্শনা, পাঠানপাড়া গ্রাম। ওখানে আমি জন্ম লাভ করেছি মাত্র। তারপরে 2-3 বছর পরে ওখান থেকে আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। আমার সিরাজগঞ্জ সাব ডিভিশন উল্লাপাড়া রেল স্টেশনে আমাদের অবস্থান ছিল। যাই হোক, আমি ওখানে থেকেই বড় হয়েছি, ওখানে লেখাপড়া শিখেছি। ওখান থেকেই ক্ষিতিমোহন লাহিড়ী অর্থাৎ KM ইনস্টিটিউশন থেকে আমি SSC পরীক্ষা দিই। 71-এর ক্যান্ডিডেট ছিলাম, 72-তে পাস করি। যা হোক, 72-তে SSC পাস করার পরে 73-তে সেই সময় আমার গানের উস্তাদ ছিলেন ওই লাহিড়ী মনপুর নিবাসী যাত্রা শিল্পী, যাত্রা উস্তাদ তিনি কান্তিবাবু, কান্তিপ্রসাদ সরকার, এবং বাসন্তী অপেরার যাত্রাপালার একজন মাস্টার ছিলেন, ওনার নাম পাখি খান। ওনার কাছে আমি বেশ কিছুদিন ওখান থেকে শিক্ষা লাভ করি ওনাদের কাছ থেকেই। যা হোক, তারপরে চুয়াডাঙ্গা এসে সঙ্গীত বিদ্যালয়ে উস্তাদ আফসার উদ্দিন সাহেবের কাছে পড়লাম। সেটা কত সালের দিকে? সেটা 73 সালের পরের থেকে। 73 সালের পরের থেকে আমি আসলাম, অর্থাৎ আমার বাবা আসলেন। তো সেই সূত্র ধরে আমি সঙ্গীত বিদ্যালয়ের সাথে দীর্ঘকাল জড়িত ছিলাম এবং ওখানে আমাদের ইকবাল আতার, তাজ ভাই ছিলেন, আজাদ মালিকা ছিলেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাদের সংস্রবে সঙ্গীত চর্চা চলল। 1986 সালে সার্কুলার আসলো, জেলা পর্যায়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ করা হবে জেলা শিল্পকলা একাডেমি। আমি দরখাস্ত দিলাম, আবেদন জানালাম, আবেদন করলাম। তারপরে আমি চূড়ান্ত যাচাই বাছাই পূর্ব আমি মনোনীত হলাম। আমাকে শিল্পকলা শিক্ষক হিসাবে
সম্ভবত আগস্ট মাসে 87 সালের আগস্ট মাসে কোনো এক সময় আমাকে শিল্পকলা শিক্ষক হিসাবে দায়িত্ব অর্পণ করা হলো। তো সেই সুবাদেই আমি সেই থেকেই অদ্যাবধি সময়টাতে আপনি কিভাবে সঙ্গীত জগতে আসলেন সেই বিষয়ে আমাদের একটু বলতেন। ওই যে দরখাস্ত করেছিলাম 86 সালে, তারপরে যাচাই বাছাই করে আমাকে সঙ্গীত শিক্ষক পদে দেওয়া হলো। আমি যখন সঙ্গীত শিক্ষক পদে নিয়োগ হলাম, তারপরে আমাকে অনেকেই বললো যে আমাকে একটা হারমোনিয়াম দেন, আমাকে একটা ডুগি তবলা দেন, আমাকে একটা গিটার দেন। তো আমি এইভাবে অ্যামেচার ভাবে কিনে এনে দিই। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে অত্র এলাকায় সাংস্কৃতিক পল্লী গড়ে তোলার কায়দায় যাতে ঘরে ঘরে গান বাজনার চর্চা হয়, সাংস্কৃতিক বিপ্লব গড়ে ওঠে, ঘরে ঘরে সাংস্কৃতিক চর্চা হবে, গান, কবিতা, সাহিত্য ইত্যাদি ইত্যাদি। আমার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদেও আসা যাওয়া ছিল। যাই হোক, তাদের উদ্যোগে, তাদের কথা অনুসারে আমি সঙ্গীতের ধারাটাকেই বেছে নিলাম যে আমি একটা বাদ্যযন্ত্রের ব্যবসা করব, যাতে একটা মানুষ সৃজনশীল বাদ্যযন্ত্র, সর্বাধুনিক বাদ্যযন্ত্রগুলো, ভালো টিউন, সুরে বাঁধা, ভালো কাঠ, ভালো বেলো দিয়ে হারমোনিয়ামগুলো দেওয়া যায় কিনা। যাই হোক, সেই অবধি একটা সুনামের সাথেই আমি অদ্যাবধি আছি। এটা তো আপনার সঙ্গীত প্রশিক্ষক হিসাবে গল্প। আপনি যেদিন সর্বপ্রথম এই সঙ্গীতে আসার জন্য আপনার মানসিকভাবে প্রস্তুতি নেন, তখন আপনার বয়স ছিল কত এবং কার অনুপ্রেরণায় আপনি আসছিলেন এই জগতে? এই যে 40 বছর ধরে রাখেন শিল্পকলায়, তার আগের তো আমার যে বয়সটা ছিল, আমি ছোটকালের কথা বলতেছি। কত বছর বয়স থেকে আপনি এটা শুরু করছিলেন? ছোটবেলা থেকে আমি 1, 2, 3 তে যখন পরে আমার বাড়ির পাশে 2 ওস্তাদ থাকতেন। তো বললাম ওই যে পাখি খান আর এই যে আমাদের এই কান্তিবাবু, অর্থাৎ পণ্ডিত কান্তিপ্রসাদ সরকার, ওই ভদ্রলোক আমার প্রথম উস্তাদ। ওনার হাতে করি, ওনার হারমোনিয়াম ছিল, আমার বাবার তার হারমোনিয়াম ছিল না। আমি ওনার বাসায় যে মোটামুটি তালিম নিতাম, ওখান থেকে পাখি খানের সাথে পরিচয়। বাসন্তী মুক্তমঞ্চ নাট্য প্রতিষ্ঠান, নারায়ণ দত্তবাবু শাহজাদপুর বাড়ি, ওনার প্রতিষ্ঠানের অপেরার একটা বিখ্যাত মাস্টার ছিল পাখি খান। আচ্ছা, আমাদের উদ্দেশ্যে একটু বলবেন যে আপনি যদি প্রশিক্ষক হিসাবে যোগদান করেন, প্রথম কত টাকা দামের চাকরি শুরু করেছিলেন, আর আপনার স্মরণীয় ঘটনা কি সঙ্গীত জীবনে আসার পরে বা প্রশিক্ষক জীবনে আসার পরে? আমি সর্বপ্রথম যখন প্রবেশ করি, আমার সম্মানী ছিল, তখন তো ভাতা বলতো না, সম্মানী ছিল 600 টাকা, একটানা 20 বছর অথবা 15-18 বছর এরকম হবে। তো 18 বছর পর্যন্ত আমি 600 টাকা সম্মানী নিয়ে আমি জেলা শিল্পকলা একাডেমি সুনামের সাথেই ছিলাম। আর আমাকে যেগুলো আমি করতাম, বা আমার যে ব্রডকাস্টিং, আমার যা প্রেজেন্ট, তা তো তখনকার এসডিও ছিলেন, এসডিও সাহেবের ধারা মোতাবেক, তারপরে ডিসি হলেন, ডিসি সাহেবরা যে আদেশ নির্দেশ দেন, তাদের মার্টিং মিটিংয়ে সবকিছু মাসিক মিটিং ওটা যেভাবে বলে দিতেন, আমরা তাদের অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। শুধু আমরা না, সহশিল্পীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, শহীদবৃন্দদের নিয়েই এইভাবেই আমার গড়ে ওঠা সঙ্গীত জগতে। এমন কোনো স্মরণীয় ঘটনা আছে যে এ প্রজন্মের সঙ্গীত শিল্পী বা সঙ্গীতজ্ঞদের মাঝে প্রভাব ফেলতে পারে, এমন কোনো ঘটনা কি মনে পড়ে যেটি আমাদের দর্শকদের জন্য আপনি বললে দর্শকরা অনুপ্রাণিত হয়? এখন এই সেন্সে বলতে গেলে কালে ভদ্রে 40 বছরে তো অনেক শিল্পী, অনেক শিল্প আর শিল্পী আলাদা জিনিস। একটা সাহিত্যকে শিল্পী কালার করে, শিল্পটাকে শিল্পী তৈরি করে। তো সেই সূত্র ধরে অনেকেই টেলিভিশনে, অনেকেই এদিকে সেদিকে গায়ক বাদন ইত্যাদি ইত্যাদি হয়েছে। এখন সেই সময়ের যে সঙ্গীতের যে ধারা ছিল, স্বরলিপি পড়া করা, গ্রামার ফলো করা, তারপরে উপপত্তিক যে জ্ঞানগুলো, আরোহী অবরোহী, আলাপ বিস্তার, মিহির গমক, মূর্ছনা তান, সপার তান, বলতুন, চৌগুন, ঝালা, চতুরং, তারানা ইত্যাদি সম্পর্ক, সঙ্গীতের যে মূল ধারা 10টা, মোটঠাট 32টা, প্রচলিত 10টা, কল্যাণ, বিলাবল, খাপি, খাম্বা, যাচাপুরি, বৈদব, ভৈরবী, পুরবী, মারোবার, টরি, এছাড়াও ধ্রুপদ, রপ্পা, টুম্বি, খেয়াল, এগুলো তো বেসিক সাবজেক্ট, বিশেষ করে শিক্ষক। এটাই সেই শিক্ষকদের বেসিক সাবজেক্ট হলে এর উপরে আরোহী অবরোহী গুলো তো ক্রিয়াত্মক যে বিষয়গুলো, এগুলোকে ভেঙে 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 বাচ্চাদের বোঝানো, তারপরে ছোট ছোট তান, ছোট ছোট ক্লাসিক্যাল গান, তাল লয় সংযোগে তাদের বোঝানো, তাদের গায়ন পদ্ধতি, তাদের স্কেলিং সেট করা, স্কেল সেট করা, প্লাস শিক্ষকের তাদের সাহস সাথে গাওয়া, এই একটা বিষয়। আর
স্মরণীয়? স্মরণীয় ঘটনা কি বলবো, সেটা আপনার পারিবারিক হতে পারে, তারপরে এই সঙ্গীত না প্রশিক্ষক হিসেবে। আমি আমার পরিবার থেকে যারা এসছেন আমার মেহমান হয়ে, আমার দুইটা ছেলে একটা মেয়ে, তিনজনেই সঙ্গীত শিল্পী। একজন বাদ্যকার বড়টা, ভালো তবলা বাদক, আর একজন ক্লাসিক্যাল ভোকাল, যেটা এখন ফরিদপুর আছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে। আর মেয়েটা তো ডিএনসিতে পড়ে ঢাকা নার্সিং কলেজে, সেও মেধা তালিকায় চান্স পেয়ে, সেও ভালো শিল্পী। রবীন্দ্রনাথ সঙ্গীতের একদম একনিষ্ঠ ভক্ত। তারপরেও তার চিত্রাঙ্গদা, তাসের ঘর, সাপমোচন, মায়াবিগ, চণ্ডালিকা, মায়ার খেলা, এগুলো তো তার নকদর্পণ। আর তার সে অনেক সময় আমার মেয়ে একবার মিড ডিভিশনে ফার্স্ট হয়েছিল, তা আমাকে বললো আমাকে প্রেজেন্টেশন দেবেন, আপনি তো অনেকেই প্রেজেন্টেশন দেন, তা আমার উপহার কি দেবেন? আমি, তুই কি চাইছ? হয় কসমেটিক্স নিবি, না স্নো, সাবান, তেল, মোবাইল নিবি, বল তুই কি চাইছ? তো বলে যে আমি 67 খণ্ড স্বরবিতান চাই। তাহলে বাবা, একটা দুর্লভ বস্তু শান্তিনিকেতনে। তারপরে আমি যোগাযোগ করলাম কাকলি প্রকাশনী, বাংলা বাজার 3য় তলায়, ওখানে ওরা 67 খণ্ড স্বরবিতান এনে দিল। আমি 10 খণ্ডে পাণ্ডুলিপি আমার মেয়েকে গিফট করলাম। এই তো, এটা হলো মেয়ের স্টাইলে বললাম। আর সঙ্গীত জগতের তো অনেক ইতিহাস আছে। সঙ্গীত জগতে গান বাজনা তো করেছি, আপনারা সহজেই অনুমেয়, সহযাত্রী, সহপাঠী, সহসাথী, আপনারা কম বেশি জেনে থাকেন। আজকে 40টা বসন্ত মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে থাকি সশরীরে। কেন যেন এখন বিধাতা বিমুখ হয়ে গেলে। আচ্ছা ভাই, আপনার সঙ্গীত জীবনের গল্প আমরা শুনলাম, আপনার বেড়ে ওঠা, আপনার শৈশব, আপনার কৈশোর পেরিয়ে এই জীবন সায়নে না হলে 68 বছর আপনি পার করেছেন সঙ্গীত নিয়ে। হ্যাঁ, তো সঙ্গীত পেশার বাইরে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আপনি সঙ্গীতের যন্ত্রপাতি, বাদ্যযন্ত্র এইসব নিয়ে এই পেশায় আসছেন। এই পেশায় আসার পিছনের কারণটা কি? এর পিছনে ওই যে সবাই চাইতো আমাকে এটা এনে দেন, আপনি স্যার, আপনি ভালো বোঝেন হারমোনিয়াম, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এ একটা। তারপরেও এর ভিতরে যে কারুকার্যগুলো, সেটা আমাকে শিখতে হয়েছে। যেমন হারমোনিয়ামের টিউন করা, সুর বাঁধা, ইয়ার কন্ট্রোল করা, সার্কিট লাগানো, বেলো তৈরি করা, হারমোনিয়াম প্রসেসিং করা, হারমোনিয়াম তৈরি করা, এগুলো আমাকে আগে জানতে হয়েছে। আমি কখনো গোপনে সদরে অন্দরে আমাকে এগুলো আস্তে 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 ইমপ্রুভ হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার একটা বাদ্যযন্ত্র দোকান এই শহরবাসীর জন্য বা এলাকাবাসীর জন্য, আমাদের এলাকার জন্য এটা আমাদের জরুরি দরকার। সবাই তো নাউজুবিল্লাহর পথে বলে, এগুলো কেউ পছন্দ করে না। বাধ্য হয়ে আমি বেছে নিয়েছিলাম এই পথটা, অদ্যাবধি আসিও বটে। আমি একটা শিক্ষক মানুষ, আমাকে কেউ তিরস্কার, ভৎসনা, নিন্দা কেউই করে না। আমি সবাইকে সাধুবাদ জানাই, সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি। যা হোক, তো আমাদের দর্শকদের জন্য একটু ছোট্ট একটি গান পরিবেশন করবেন, তারপরে আমরা সঙ্গীতের একাল সেকাল নিয়ে আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট্ট একটা গান। আজ গানে জলসায় হে প্রিয়তম, এসো মম হৃদয়ে, এসো মম হৃদয়ে। আমি যে তোমার চিরঅভিসারিণী, ডাকি আজ বিনয়ে। আজ গানে জলসায় হে প্রিয়তম, এসো মম হৃদয়ে, এসো মম হৃদয়ে। ওকে, ধন্যবাদ। আমরা আমাদের আশরাফ উস্তাদের কাছ থেকে দর্শকদের একটা গান শুনলাম। আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি। আপনার কাছে আমরা একটু জানতে চাবো যে সঙ্গীত পেশায় আসার জন্য এই প্রজন্মের মানুষের জন্য কি করা দরকার, বা এই প্রজন্মের সন্তানদের জন্য কি করা দরকার, এবং এই পেশায় আসার পরে টিকে থাকতে হলে তার কি কাজ করা দরকার। আর এই পেশায় আসার পরে সাধারণ মানুষ যেভাবে সঙ্গীতটাকে দেখতে চায়, সেই কাজটা করতে হলে কি করতে হবে। এবং আপনি কথায় কথায় বলছিলেন যে আপনি শেষ বয়সে এসে সঙ্গীত শিল্পী থেকে আপনি ছাঁটাই হয়েছেন, এর পিছনের কারণটা কি ছিল সেটাও আমার দর্শকদের জন্য একটু বলবেন।
কেন আমাকে অব্যাহতি প্রদান করা হলো, আমি তো সুনামে স্বনামেই ছিলাম। যাই হোক, তো সঙ্গীত শিল্পীদের কখনো রিটায়ার বলে যে ভাষাটা, আমি তো সরকারি গ্রেডেশন অনুপাতে বেতন পাইনি, আমি তো সম্মানী ভাতা পেয়েছি। এ রাষ্ট্রের আমার সাদা মনের একটা কার্ড আছে। সাদা মনে সৃজনশীল যারা মাঠে গান করে, এরা তো ভবিষ্যৎ কি হবে এটা ভাবে না। তো তারা লাইফ ইজ নাথিং বাট এনজয় এটাই মনে করে। 10 টাকা হলে ওর ভিতরেই থাকা, খাওয়ার চেষ্টা যত্ন করে। চিটারি, বাটপারি, বদমাইশ, দুর্নীতি তো কোনো রকমই আমরা সেটা করিনি। 2 নম্বর হলো, এই প্রজন্মের আমার মনে হয় ঘরে ঘরে যে আজকে আমাদের এই যে মাদকের যে ছড়াছড়ি, মাদকের যে জন্য বাপ ছেলের কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না, মেয়ে মার কথা শোনে না, মেয়ে মার কথা মেয়ে শোনে না, এই যে অবক্ষয়, একমাত্র আমার মনে হয় সৃজনশীল সঙ্গীতের যদি মূলমন্ত্র তাদের ভিতরে থাকতো, অর্থাৎ তাদের একটা কর্ম দরকার। ছাত্র জীবন বলতে যে নট অনলি এডুকেশন সিস্টেম, শুধু এডুকেশনই ছাত্র না, সমস্ত বিষয়ের ছাত্র তার হওয়া উচিত। তার রান্না ভালো দরকার, তার খেলাধুলো, তার সুই সুতা, মেয়ে হইলে মেয়েদের মতো। আমরা তো আর লক্ষ্মী না, পুরুষ মানুষ তো লক্ষ্মী না, লক্ষ্মী তো মেয়েরা। তাহলে তার যদি 12 বছর বয়স হয়, তাহলে 12টা গুণের অধিকারী হতে হবে। সে যদি সত্যিকার অর্থে সেই মা যদি জ্ঞানী হয়, তার ভালো রান্না শেখানো, তার কাপড় কাচা, তার মতন ঝাড় ইত্যাদি ইত্যাদি। আর অনুপম আর্টের ভিতরে, ফাইন আর্টের ভিতরে হচ্ছে সঙ্গীত কলা, নৃত্যকলা, বাদ্যকলা, নাটক, গান, বাজনা, থিয়েটার, কবিতা, আপনার গল্প, প্রবন্ধ ইত্যাদি। আপনি একটা সুন্দর গান লিখলেন, আমাকে বললেন আপনি তো উস্তাদ, আপনি সুর করে দেন গানটা। তাহলে আমাকে ভাবতে হচ্ছে ভাষাগুলো কিরকম রং হবে, ওই ভাষাটার কেমন ধারণ হবে, তার টেন্স, টাইম, স্টেজ চিন্তা ভাবনা করে একটা শিল্পীর যদি গড়ে দিতে হয়, তাহলে শিল্পীর ভোগালটা কতটুকু, তার টিউন কত, তার বেসিক নোট কতটুকু কতদূর পর্যন্ত বলা যায়, এটা মেজারমেন্ট করে সে শিল্পীকে স্কেল নির্ধারণ করা দরকার। একটা শিল্পী সার বুড়ে অথবা তারা সি পর্যন্ত ওঠে না, কিন্তু তাকে আমি সিসার থেকে শুরু করলাম, সারে গামা দিলাম, সে উপরে যে হয়তো শোনা গেল না, চোখ মুখ উল্টে বাঘের মতো হয়ে গেল। সুতরাং তাকে ওই এরিয়ার থেকে যদি একটু ডিমোশন করিয়ে অন্য স্কেলে দেওয়া যেত, তাহলে স্কেল নির্ধারণ শিক্ষকের জন্য একটা মস্ত বড় দায়িত্ব। এই একটা। 2 নম্বর হলো যে এই যে মোবাইলে এখন কি, আগে গান শিখতে হলে আমরা যখন আফসার উদ্দিন সাহেবের কাছে শিখতাম, এই কোনো গান আলাপ ছেড়ে গাবা না, যে গান গাবার তার আলাপ গাবা আগে, হোক জয় জয়ন্তী, হোক দরবারি, হোক কাফি, হোক খাম্বাজ, হোক আশাবরী, হোক বৃন্দাবনী সারং, হোক মালকোষ, তারপরে গান গাইতে হবে। আফসার মাস্টার উদ্দিন নিজে ওরকম করে দিতেন, আর তারা যারা অনুকরণ করতেন তাদেরকে সেইভাবেই করাতেন। যা হোক, ওখান থেকেই মোটামুটি রাগ চর্চা করতে হবে। এই জন্য শিল্পকলায় চুয়াডাঙ্গার ভিতরে আমি একজন ফার্স্ট পজিশনে পাস করেছিলাম, ঢাকার যে স্যাররা আমার ইন্টারভিউ নিয়েছিলেন তাদের চোখে। তো আমি বলতে চাচ্ছি যে সঙ্গীতের যে সৃজনশীল যে ধারা, আমাদের উপরে আমি মনে হয় 20 থেকে 25 বার ট্রেনিং নিয়েছি ঢাকায়, কখনো 1 মাস, কখনো কুষ্টিয়ায় 15 দিন, কখনো যশোরে 10 দিন, কখনো খুলনায় 5 দিন, এভাবে আমরা নিয়েছি ট্রেনিং। আমার 20, 25, 30 কপি আমার অভিজ্ঞান পত্রও আছে, আমার সমস্ত কাগজপত্র যখন কম বেশি ছিল আছে। তো আমি সেখান থেকে দেখেছি, আমাদের প্রথমেই বলেছেন যে খবরদার প্রেম পর্ব আধুনিক কোনো গান শিল্পকলায় হবে না। 18 বছরের নিচে কোনো বাচ্চাকে, কোনো প্রশিক্ষণার্থীকে আধুনিক গান দেওয়া যাবে না। কেন? তাহলে আধুনিক গান দেওয়া যাবে না, ঠিক আছে, আধুনিক গানটা বেশিরভাগই সিনেমা জগৎ বা প্রেম পর্ব হয়, তো প্রেম পর্বটা উদ্যোগ থাকবে। তাহলে কি করতে হবে? আমি বললাম তাহলে রবীন্দ্রনাথের তো প্রেম পর্ব না, ওটা হবে, ওটা জাতীয় কবি, ওরা কবিবর্ণ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমার ওই চন্ডালিকা, তাসের গাছ, সাত মোচন, মায়ামি গো, এগুলোর ভিতরে তো প্রেম পর্ব আছে। চন্ডালিকার 41টা নাচ আছে, 41টার ভিতরেই তো ওই লীলা, রাসলীলা, অষ্টপ্র, রামযাত্রা, রামমঙ্গল ইত্যাদি, তো ওগুলো থাকবে। হ্যাঁ, আর 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পালাম না, এইটা দেওয়া যাবে না। অথবা একটা 9 বছরের মেয়েকে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, এটা দেওয়া যাবে না। ঠিক আছে স্যার, এইভাবে। তারপরে এখন তো ঘরে ঘরে যদি আমাদের বাচ্চাগুলোকে আমরা শিল্পকলা কেন্দ্রিক করতাম, সঙ্গীত চর্চায় রাখতাম, আমরা কবিতার জগতে পাঠাতাম, আমরা চিত্রকরের কাছে পাঠাতাম, আমরা যদি আর্টি ফিলিংসের জগতে পাঠাতাম, তারা আর্ট শিখতো, গান শিখতো, তাদের সময়টা ওইভাবে কাটতো। মাদক মোবাইলের এই দিকে আর ঝুঁকতো না, মোবাইলের দিকে ঝোঁকার সুযোগ পেত না।
আর বিশেষ করে যারা কেয়ারটেকার থাকেন তারা তো ইনস্টিটিউশনে থাকেন, একটা প্রতিষ্ঠানে থাকেন, প্রতিষ্ঠানে যে শিক্ষক তার আদেশ নির্দেশ মানতে হয়, তার পড়া করে যেতে হয়। সুতরাং মাস্টারের চাপের কারণে আর ওই যে বিভিন্ন ছেলে মেয়ের সাথে মেশামেশি, এতে একটা গ্রেটার তৈরি হয়। ও পারে, আমি কেন পারবো না, ও বললে ও পেলে না, ওটা প্রতিযোগিতা ভিতরে ভিতরে করে। ও ভালো কেন গান গাবে, আমিও করবো, এই তুই চেষ্টা কর, বাপ মামলা একটু ইয়ে। কিন্তু দেখা গেল মা চলে গেল এক চাকরিতে, বাবা গেল এক চাকরিতে, এই অরণ্য গুহাল শূন্য গরু যা হয়। এই একটা। 2 নম্বর হতো আমাদের শিল্প বিমুখ হয়ে গেছে প্রায় কলাচলে। এই অন্যান্য ধর্মাবলম্বী লোকরা তারা শিল্পকলা অনুরাগী, তারা শিল্পকলামুখী আছে ঠিকই নিয়মিত কম বেশি, কিন্তু আমরা ইসলামিক সমাজ কই, আমরা এই দিকটা একটু পিছিয়ে আছি বা থাকছি, এটা। আর আমি এর বেশি কিছু বলা আমার উচিত হবে না, আপনারা সহজেই অনুমেয়, সহজেই বুঝেন, আমার বলা ঠিক না। তবে আমার এই সময় এসে বাদ করাটা আমার মাঝে মধ্যে আমার খুব কষ্ট দেয়, কারণ আমি অনেক জিরো টলারেন্সে খুব ন্যূনতম সম্মানী ভাতায় আমি শিল্পকলা চালিয়ে দিয়েছি। আমাকে বহু লোক বলেছে যে স্যার আপনি একটা প্রতিষ্ঠান খোলেন। চুয়াডাঙ্গায় বহু লোক উদ্যোগ নিয়েছিল, আলমডাঙ্গা কলা কেন্দ্র বা মেহেরপুর কিংবা আপনার জীবননগর, আমাদের বলেছিলাম না, আমার শিল্পকলাই আমার স্বামীর ঘর, আমি আর অন্য কোনো জায়গায় আমার উঁকি ঝুঁকি মারার সময় নেই, আমি যাই পাই তাতে আমি সন্তুষ্ট। আচ্ছা ভাই, আমাদের দর্শকদের জন্য আপনি এক কথা একটা মেসেজ যদি দিতেন যে সঙ্গীত বিষয়ে যারা এখন আসতে চায় তাদের জন্য একটা মেসেজ যদি আপনি দিতেন। যারা আসতে চায় এদের তো সাধুবাদ জানাই। আমি এই পর্যন্ত আমার যে কালচারাল অফিসার আছেন আমার মনিব, আমি ওনাকেও শেয়ার করি। এই গত পরশু দিনও আমি 2টা মেয়ের জন্য অফার করেছি, তার মা ঠোঙা বানায় এক দোকানের, তার 2টা বাচ্চা, এই 3 বাচ্চা, মেয়ের 2টো হাজবেন্ড মারা গিয়েছে, বাচ্চা 2টো এসেছিল আমার কাছে। আমি বললাম যে আমি তো এখন পাওয়ারের নেই, আমার তো এখন ঢাল নাই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, তা আমি বললে হয়তো কথাগুলো রাখবেন। তা আমি বলেছি গ্র্যান্ড হয়েছে, ও নাচার গানে বিনামূল্যে ভর্তি করার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দিয়েছি। আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে সৃজনশীল ভাবে সাহিত্য আপনি কিভাবে বলবেন, কবিতা কিভাবে বলবেন, একটা শির শিল্পী সে চন্দ্রবিন্দু আকার একার দীর্ঘিকার হসুক সবকিছু মেনে বেছে তার করতে হয়, না তো মাস্টার ডিসকাউন্ট করবে তাকে যে তোমার ডিস ভয়েস গলা মেলেনি, তোমার ভাষা খারাপ হবে না। তো সেখানে দেখা গেল যে সঙ্গীত আসলে সংযুক্ত গীত, এটা আলাদা একটা সম্পদ, একটা গড গিফটেড। একটা গানে একটা শিল্পী এমন তৈরি হচ্ছে যে সেই খুলনা ডিভিশন কেন হল আবার বাংলাদেশকে কন্ট্রোল করে বলছে। আমাদেরই ক্ষণজন্ম এখানে ধরেন এই যে বিউটি সালমা আছে এখানে, আরো যারা আমাদের এখানে আছে। আর আমাদের এই বৃহত্তর কুষ্টিয়া বেল্ট, এই চুয়াডাঙ্গা, এই ফকিরের হাট বাজার টাউন যাই কিছু বলেন, উর্বর ভূমি সঙ্গীতের জন্য। হ্যাঁ, এটা বাউলের মাটি। এই হরিশপুর লালন সাহিত্যের জন্ম, সেখানে কেউ একটা দুগ্ধনা দেয় কিনা সন্দেহ, অথচ সেউড়িয়া সেখানে হলে লালন শাহ হলে জামাই, ঠিক বলছি না, ভালো বলছি? সে তাকে কত সুন্দর গেট আপ করে ফুলদানি দিয়ে এটা অনুষ্ঠান পরিচালনা করা হয়। সাধুবাদ জানাই তাদেরও যে একটা বাউল সম্রাট, কীর্তিকিত বাউল, বা মানে আত্মার সহিত উল মানে সন্ধান করা, তিনি সেই সম্রাটকে তারা যেভাবে শ্রদ্ধাঞ্জলি দেন বছর অন্তর, তাদের বের করা আনন্দের সাথে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে, সাধুবাদ জানাই। সেটা এই তো লালনের মাটিতে চুয়াডাঙ্গায় তার অবস্থান। ওকে, ধন্যবাদ। কিছুই ভুল। সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দৈনিক মাথাভাঙার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং স্পোর্টস নিয়ে কাজ করে থাকি। ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো খানে এই ধরনের আয়োজন যেখানে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।